যখন ৭০ সালের গণ অভ্যুত্থান উত্তাল সারা দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন থেকে এই যে আমাদের কিশোর মনে পশ্চিমাদের যে শোষণ, তাদের যে আমরা বাঙালিরা যে বঞ্চনার শিকার, সেটা গভীরভাবে রেখাপাত করে এবং সেই ছাত্র গণ আন্দোলন যখন তুঙ্গে উঠে, সেটা আমাদেরকে আলোড়িত করে, আমার মনকেও আলোড়িত করে। তখন ক্লাস 9-এ পড়ি। তারপরে এলো ৭০। তখন আমার ৭০ সালে ক্লাস 9-এ 69-এর শেষের দিকে নাম রেজিস্ট্রি করতে হয়, এটা ক্লাস SSC পরীক্ষার জন্য। তখন পশ্চিমাদের প্রতি ঘৃণা এত প্রবল হয়েছিল যে আমি আমার বংশগতভাবে আমরা খান পরিবার, আমার পূর্বপুরুষ খান উপাধি তারা লালন করে ধারণ করে, কিন্তু আমি পশ্চিমাদের প্রতি সেই ঘৃণার কারণে আমি আমার নামের শুধু খানটা বাদ দিয়ে দিই, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কিন্তু আমার পিতা নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। এখন আমার একাডেমিক রেকর্ডে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট সবখানে এটা রয়েছে। তো এটা হলো আমার একটা ব্যক্তিগত অনুভূতির কথা বললাম, স্মৃতির কথা বললাম। তারপরে ৭১ এলো, সেই ভয়াল 25শে মার্চ, সেই পশ্চিমাদের দলন পীড়ন এবং সেই ক্র্যাকডাউন হওয়ার পরে তখন যোগাযোগ ব্যবস্থা খুব অনুন্নত থাকায় মোবাইলের যুগ ছিল না, আমাদের কাছে মোবাইল ছিল না, টেলিগ্রাম, টেলিফোন। তাও তখন আমি মফস্বলে, কুমিল্লা শহর থেকে একটু দূরে মফস্বল তখন আমার ঠিকানা, গ্রাম দনেশ্বর। পরবর্তীকালে এটা বর্তমানে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। তো সমস্ত গ্রামান্তরে সেই খবর আমরা পাই। ২৬ তারিখে আমরা খবর পেয়ে যাই যে ঢাকায় ক্র্যাকডাউন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির উপর, রাজারবাগ পুলিশ ক্যাম্পের উপর পশ্চিম পাকিস্তানিরা আক্রমণ করেছে। এ খবর আমরা ২৬ তারিখে আমাদের কানে পৌঁছে যায় এবং তখন থেকে মুক্তিযুদ্ধের যারা তরুণ, যারা সচেতন, যারা ওভাবে রাজনৈতিকভাবে সম্পৃক্ত, তারা একে একে প্রতিরোধ গড়ে তোলে যার যার অবস্থান থেকে, এবং কেউ বর্ডার ক্রস করে ভারতে চলে যায়। তো আমার মুরব্বী বলা যায় এবং আমার সম্পর্কে চাচা হয় তখন সৈয়দ মতিউল ইসলাম মন্টু, উনিও তখন মুক্তিযুদ্ধে অংশ নেন এবং বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে যান। ওনার সাথে আমার একটা যোগাযোগ ছিল, যাওয়ার সময়ও আমার সাথে দেখা হয়েছিল। কিন্তু আমি যেহেতু এক বাবার এক ছেলে, আমার আর ভাই নেই, আমার আম্মা মারা যান ছোটোকালে যখন আমি ক্লাস 2-তে পড়ি তখন, এবং একমাত্র বড় বোন আমি, বড় বোন আমার 2 বছরের সিনিয়র, আমি, আমার আব্বা, এই ছিল আমাদের সংসারে। তো আমি ইচ্ছা প্রকাশ করি যুদ্ধে যাওয়ার, কিন্তু আমার আব্বা কিছুতেই যেতে দেন না, যে একমাত্র ছেলে, স্বাভাবিক টু স্টে। তো এখানে আমাদের বাড়ির কাছে প্রায় 2 কিলোমিটার দূরে কুমিল্লা ইপিজেড। কুমিল্লা ইপিজেডে তখন পাকিস্তানি সোলজাররা ঘাঁটি গাড়ে এবং সেখান থেকে আমাদের গ্রামের যে ডিস্টেন্স মাত্র 2 কিলোর মতো। তো এখানে থাকাটা নিরাপদ নয় মনে করে আমার বোন তখন ক্লাস 10-এ পড়েন। ওনাকে ওনার নিরাপত্তার জন্যে 14 গ্রামে আমার খালার বাড়ি, ওখানে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে শুধু আমি, আমার আব্বা অবস্থান করি। তখন জুন মাসের দিকে সম্ভবত
আমি আমার বোনকে দেখতে যাব বলে আমার আব্বার কাছ থেকে দেয়নি। আমি 14 গ্রাম যাই। সেখানে আমার আরেক আত্মীয় শাহ আলম চৌধুরী, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মারা গেছেন। তো ওনার সাথে দেখা হয়। উনি তখন আমাকে বলল যে আমরা তো মেলাঘর ওখানে আমি আছি, এই যে আপনি যদি যেতে চান আমার সাথে চলেন। তখন আমি আমার বোনকে দেখে আমি এই মিয়াবাজার দিয়ে বর্ডার ক্রস করি এবং কাঠালিয়া ট্রেনিং ক্যাম্পে সেখানে ট্রেনিং নেই। 1 মাসের ট্রেনিং গ্রহণ করি। আমাদের ট্রেনিং নিয়ে বর্তমান যে মেজর জেনারেল সুবেদ আলী ভূঁইয়া সাহেব, ওনার ইয়েতে, এবং ইন্ডিয়ান আর্মি অফিসার মণিপুরী সিং, তাদের তত্ত্বাবধানে 1 মাসের ট্রেনিং গ্রহণ করি। ট্রেনিং করে আমরা যুদ্ধের জন্য তৈরি হই এবং তখন মিয়াবাজার কাকরি নদী, সেখানে একটা যুদ্ধে আমি অংশগ্রহণ করি। তো তার পরবর্তীতে একদিন আমাদের তখনকার আমাকে একটা চিঠি লিখে আমার কমান্ডার ছিলেন প্রমোদ বাবু, মিয়াবাজারের সন্তান প্রমোদ বাবু, আমার থেকে 4-5 বছর বয়সে বড়। তো উনি সহ আমি একটা জিপে, হায়দার ভাই, তখন আমাদের সম্ভবত হায়দার ভাই ছিলেন 2 নম্বর সেক্টর কমান্ডার, কারণ শফিউল্লাহ এই যে খালেদ মোশাররফ সাহেব তখন যুদ্ধে আহত হওয়ার পরে হায়দার ভাইকে দায়িত্ব দেওয়া হয় সেক্টর কমান্ডার হিসাবে। আমার ঠিক অনেক কিছু ভুলে যায়, মনে পড়ে না তখন কি হায়দার ভাই ছিলেন। যাই হোক, একটা কাজে আমাদেরকে এই আগরতলা পাঠানো হয় একটা জিপে করে। ওখানে যে আমি আমার গ্রামের সৈয়দ মতিউল ইসলাম, আমার চাচা হয়, ওনার সাথে দেখা হয়। উনি তখন সোনামুড়া, দেখা হয় এবং ওনার সাথে পরামর্শ করে, এবং উনি আমার কমান্ডারকে বলে আমাকে তখন দেশের অভ্যন্তরে পাঠিয়ে দেন। তখন আমি গ্রামে ফিরে আসি এবং আসতে একটা শর্ট গান, তখন ওই পাইপ গানের মতো একটা শর্ট গান গোপনে নিয়ে আসি এবং এসে আমি তখনও আমার ফাদারের কাছে আমার এই যে যুদ্ধে অংশগ্রহণ, এই যে 1 মাসের ট্রেনিং, এটা আমি কিন্তু প্রকাশ করি না। এটা আগস্টের দিকে সম্ভবত। অ্যাজ ইউজুয়াল আমি 14 গ্রাম ছিলাম, এটাই জানে এবং গ্রামের কেউ জানে না, আমার ফাদারকেও আমি বলিনি। তখন আমার মনে পড়ে এই ঘরে বালিশের কাভারের ভিতরে ওই শর্ট গানটা ছোট, এটা আমি লুকিয়ে রাখি, নিরাপত্তার জন্য লুকিয়ে রাখি। এবং আমি ইনফর্মার হিসাবে তখন যে ইপিজেডে, যে এখন বর্তমান ইপিজেডে কুমিল্লা এয়ারপোর্টে, তখন যে পাকিস্তানিদের সামরিক ঘাঁটি, ওখানে বিভিন্ন চোর্সে যাতায়াত করে তথ্য নেই। প্রতি মাসে একবার তখন মনে পড়ে যে আমি তথ্যগুলা সেই বালুতুপা আমাদের পাশে এবং চৌয়ারা আমাদের থেকে মাইল 2-3 মাইলের মধ্যে একটা বাজার, ওখানে লোক আসতো ইন্ডিয়া থেকে এবং আমি সেই তথ্যগুলা দিতাম। এটা আগস্টের দিক থেকে আমি এই ভূমিকাটা পালন করি এবং সেখানে একটা ভয়াল স্মৃতির কথা মনে পড়ে। সে অবস্থায় বোধহয় সেপ্টেম্বরের দিকে একদিন আমরা সকালবেলা অ্যাজ ইউজুয়াল, গ্রামে তখন বয়স্ক মহিলা ছাড়া অন্য কেউ ছিল না, নিরাপত্তার জন্য চতুর্দিকে জ্বালিয়ে দিচ্ছে, তারা বাড়িঘরে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, অত্যাচার করতেছে। এই কারণে বয়স্ক মহিলা ছাড়া যুবতী মেয়ে, সমস্ত মেয়ে কেউ গ্রামে ছিল না, প্রায় বললেই চলে। শুধু বয়স্ক পুরুষ তারাই ছিল। তখন একদিন গ্রাম ঘেরাও করে
যে কোনো রিপোর্ট পেয়ে সমস্ত গ্রাম ঘেরাও করে। তো সেটা আমরা কিভাবে ঘেরাও করলাম, আমি তখন বাড়িতে, আমি আমার ফাদার দুজনে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে, তখন কিন্তু এরকম স্যানিটেশন ব্যবস্থা ছিল না, সেটা ওই মাঠে বেশিরভাগ সময়ে মাঠে যে সকাল ভোরবেলা অভ্যাসবশত আমিও সকাল ভোরে ঘুম থেকে উঠে মাঠের দিকে যাচ্ছি, তখন ধান বড় হয়েছে। তো আমি গেলাম, যাওয়ার সময় দেখি এক পাকিস্তানি সোলজার, সশস্ত্র সোলজার, সে ওইভাবে ইয়ে করেছিল, অ্যাম্বুশ করেছিল। আমাকে দেখে সে লাফ দিয়ে উঠলো, উঠে হল্ট বলল। আমি তো ভয় পেয়ে গেলাম, এবং তখন ভোরের আলো ফুটেছে। এইভাবে আমি ধরা পড়ে গেলাম, তার কাছে অ্যারেস্ট হয়ে গেলাম। তো সে আমাকে নিয়ে, আমি দেখলাম চতুর্দিকে এইভাবে পাকিস্তানি সৈন্যরা গ্রাম ঘিরে ফেলেছে, এবং আমাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। পরে আমার আব্বাকে পেলেন ঘরে। এইভাবে প্রত্যেকটা ঘর চার্জ করে ওরা আমাদেরকে একসাথে গরুর পালের মতো এইভাবে দল বেঁধে নিয়ে যাচ্ছে। তখন আমার চিন্তা হলো, এখন আমার ঘরে কিন্তু অস্ত্র আছে বালিশের ভিতরে। আমি চিন্তা করলাম, যদি এখন এই অস্ত্র, এখানে দুইজন, আমাকে যে ধরল সে এবং আরেকজন পাঞ্জাবি সৈন্য, সশস্ত্র সৈন্য ওরা, এবং অন্যরা বাইরে, অন্যরা বাড়ির আঙ্গিনায়। তো আমাদের বাড়ির ভিতরেই ঢুকলো দুইজন। তো আমি চিন্তা করলাম, যদি এই অস্ত্রটা এনে এখন ফায়ার করি তো হয়তো আমি দুজনকে মারতে পারবো, কিন্তু এই যে গ্রামের 50-60 জন অনুমান মানুষ, কাউকে আস্ত রাখবে না এবং সমস্ত গ্রাম জ্বালিয়ে দেবে। তো এখানে আমি তো মরবই, প্লাস আমার ফাদার মরবে এবং সবাই মারা যাবে। এই চিন্তা করে আমি আর ঘরের মধ্যেও গেলাম না, এবং সেই একবার মাথায় আসে যে অস্ত্র আজকে তো মেরেই ফেলবে আমাদের, মৃত্যুর আগে এটা করি। তবু শেষ মুহূর্তে শেষ চিন্তা করি যে না, এটা বেঁচেও তো আল্লাহ বাঁচালে বাঁচতেও পারে এবং অন্যদের জীবনের বেঁচেও যেতে পারে। যাক, তখন আমাদেরকে ধরে এইভাবে সবাইকে, সমস্ত গ্রাম চার্জ করে প্রত্যেক বাড়ি বাড়ি যাকে পেয়েছে, শুধু মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষদেরকে, বয়স্ক কম বয়স্ক সবাইকে, প্রায় 35-40 জনের মতো হবে অনুমান, আমাদেরকে এইভাবে বাড়ি বাড়ি চার্জ করে এইভাবে নিয়ে আসলো। তখন আমাদের গ্রামে একটা হিন্দু ফ্যামিলি ছিল, তারাও তখন গ্রামে বসবাস করতেছিল। আমার ভয় হলো যে কোনোভাবে যদি এটা লিক হয় যে হিন্দু আছে, তাহলে তো সবাইকে মেরে ফেলবে এবং এর সাথে। তখন আমাদের গ্রামে মনে পড়ে, আজকে হাসিও আসে, একটা পাগল ছিল, আমরা মদন বলে ডাকতাম। সে সারা মস্তিষ্ক বিকৃত ছিল। তো সেও ধরা পড়ে এইভাবে। সে ওই যখন দেখলো গ্রাম ঘেরাও করে ফেলছে পাঞ্জাবিরা, এবং সে তখন পালিয়ে যে এক বাড়ির, তখন হলকা মুড়া বলে, ওই হলকা মুড়া অনেক বড় হয়, হলকা গাছ, ওই মুড়ার ভিতরে সে আত্মগোপন করে আসে, লুকিয়ে থাকলো। তো আমাদেরকে নিয়ে ওই যখন রাস্তার পাশে ওই যখন ক্রস করতেছিল, লরি চড়ে উঠলো হলকা মুড়া। তখন এক পাঞ্জাবি যে আগাইয়া গেল, সে অনুমান করলো ওখানে যে কেউ লুকিয়ে আছে। তখন যেই কাছে যেই বললো কোন হয়, সে স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠলো। এখনও সেই দৃশ্যটা আমার চোখে ভাসে। তার লুঙ্গিটা নিচে পড়ে গেল, বলল হামারা মুসলিম লীগ হয়। এই কথা বলে সেও ওই পাগল হলো, তার ভিতরে যে মুসলিম লীগ বললে রক্ষা হবে এই জ্ঞানটা ছিল। তখন বলল, দুইটা বাড়ি দিল পাঞ্জাবি, বাড়ি দিয়ে তখন অন্যরাও বলল যে পাগল হয়। যাই হোক, ওই পাগলকেও আমাদের সাথে ধরে নিয়ে আসলো। এখন আসার পথে ওই যে হিন্দু দুইজন, একজন মনা আর একজন অনিল আমার সমবয়সী ছিল,
যে মনাদা উনি ছিলেন আরেকটু বড়, তখন আরও 5-6 বছরের সিনিয়র। এই দুজনকে ধরল। তখন ওই যে মদন যে পাগল, তার সামনেই কিন্তু মনাদা, আমি এরপরে আমি তো আমার ভয় হলো যে পাগলে আবার যদি পাগলামি করে বলে দেয় বা কি করে, আল্লাহ আল্লাহ করতেছি। তখন সেই দেখতেছি আমাদের তো লম্বা সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছে, সেই ওই মনাদাকে বলতেছে, মনা তুই কি কলমা জানোস ধীরে ধীরে। তো দেখলাম যে পাগলের সেই জ্ঞান, যে কলমা পড়লে সেও জানে যে হিন্দু জানলে মেরে ফেলবে। তখন সে বলল যে তুমি ইয়ে করো না, আমি জানি, ধীরে ধীরে বলল, এটা আমি শুনলাম। যাই হোক, তখন নিয়ে আমাদেরকে একটা পুকুর পাড়ে একটা তুলা গাছ ছিল, শিমুল গাছ, সেটার নিচে আমাদেরকে সবাইকে বসালো, সারিবদ্ধভাবে বসিয়ে আমাদের 10-12 জন, সেই মধ্যে আমিও ছিলাম, ওই সেই অনিল ছিল, আমাদেরকে আলাদা করলো। আমাদের থেকে আরেকটু বড় যারা 5-6 বছরের বড় তাদেরকেও এইভাবে সবাই ইয়ং কিশোর 10-12 জন আমাদেরকে আলাদা করলো। তো তখন বুঝলাম যে হয়তো আমাদের আজকেই শেষ, মৃত্যু বোধ হয় এখানে ঘনিয়ে আসছে। তখন যে পাঞ্জাবি যে কর্নেল সম্ভবত, সে আর একজন বাঙালি দারোগা ছিল তাদের সাথে, সে ওই নাম বলে, তখন কিন্তু একটা কথা আমি যখন যাওয়ার পথে আমি ওই যে কানে কানে এটা বলে দিচ্ছিলাম যে কেউ বাবার নামটা আলাদা করে বলবা, নিজের নাম যাই হোক, বাবার নাম, ওই দাদার নাম বাবার নাম বলে দিবা। এইভাবে একটা কথা সবাইকে মোটামুটি এটা বলে দেওয়া হয়েছে, এক কানে এটা বলে দিছে। তো এইটা সবাই স্মরণ মনে করলো যে এখানে বাঁচতে গেলে এই ট্রিক্সটুকু করতে হবে। তখন ঠিকই যখন কর্নেল সাহেব নাম ধরে বলতেছে ওই বাঙালি দারোগার মাধ্যমে, তখন কেউ ওই নামটা বললেও তার বাবার নামের জায়গায় দাদার নাম বলতেছে, যার ফলে মিলতেছে না একটাও। কিছু নামের লিস্ট তাদের কাছে ছিল, একটাও মিলতেছে না। তখন কর্নেল একটু চিন্তিত হয়ে পড়লো, কী রে, এটা তো মিলে না। তখন ওই যে বাঙালি দারোগা, সে একটু সহানুভূতিশীল ছিল বা ইয়ে ছিল, বুঝতে পারলো যে সে তো জানে তাদেরকে নিয়ে থানা থেকে নিয়ে আসছে এবং সে তার ইনফরমেশান আছে। তখন তাকে বুঝিয়ে বলল ওই কর্নেলকে যে এই দনীশ্বর আরেকটা দনীশ্বর আছে, সেটা বরুড়া থানায়, আমাদেরটা ছিল কোতোয়ালি থানায়, তখনকার কোতোয়ালি, বরুড়া থানায়। এই বরুড়া থানায় একটা দনীশ্বর আছে, সম্ভবত সেই দনীশ্বরের রিপোর্টে আপনাদের কাছে আছে, এই দনীশ্বর না। এভাবে অনেকক্ষণ যাবৎ তাকে বুঝালো এবং সে তার উপরস্থ অফিসারের সাথে কথা বলল। হ্যাঁ, তো তাতে করে সে পরবর্তীকালে কনভিন্সড হলো যে না, এই দনীশ্বর সেই দনীশ্বর না। তখন সেদিনকার মতো আমাদেরকে সবাইকে ছেড়ে দিল এবং আমাদেরকে ওই যে একটা কথা, আমাদেরকে যখন আলাদা করলো তখন অলরেডি 4 জন স্ট্যান্ড গান নিয়ে তাক করে, মানে ওরা গুলি করার পজিশনে ছিল। কিন্তু পরবর্তীকালে যখন কর্নেল তাদেরকে নিবৃত্ত করলো এবং কনভিন্সড হলো যে না, এই দনীশ্বর না, এটা আরেকটা দনীশ্বর বরুড়া থানায়, তখন আমাদেরকে অব্যাহতি দিল, মানে ছেড়ে দিল। তো সেই স্মৃতিটা মনে পড়ে যে মৃত্যুর হাত থেকে কিভাবে গোটা গ্রামবাসী আমরা রক্ষা পেলাম। বিশেষ করে যদি সেটা প্রকাশ হতো যে এখানে যেমন আমার সশস্ত্র ট্রেনিং নিয়েছি বা মুক্তিযুদ্ধে গিয়েছি, তাহলে তো আর রক্ষা ছিল না, সবাই এই তো মৃত্যু ছিল। তো এইভাবে যখন পরবর্তীকালে ওই তো ডিসেম্বর এলো, বিজয় আসলো এবং সেই ৭১ 16ই ডিসেম্বর এবং কুমিল্লা মুক্ত হলো। আমরা তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে এলাম। এই তো সংক্ষেপে। চলাকালীন সময় এমন কোনো দুর্বিষহ স্মৃতি বা কষ্টদায়ক স্মৃতি মনে পড়ে? কষ্টদায়ক স্মৃতি বলতে, আমরা যখন ওখানে ট্রেনিংয়ে ছিলাম, ওই তো স্বাভাবিক যে কষ্টটা, খাওয়া পড়ার তো কষ্ট ছিলই তখন, আর তেমন কোনো মানে ইয়ে ছিল না।
না, ইমোশনাল মুহূর্ত আমার সাথে যে একটা, এবং আমি দুইটা যুদ্ধে অংশ নেই। প্রথম যে বললাম কাকরিপাড়ের একটা পাঞ্জাবিদের, সেই যুদ্ধে প্রায় 3-4 জন পাঞ্জাবি সেনা নিহত হয়। তো আমার 3 বছরের সিনিয়র হবে, সে আলম অজমরে পড়ে, তার গায়ে গুলি লাগে। সে আমার পাশেই ছিল, তার গায়ে গুলি লাগে। তার পরবর্তীকালে অবশ্য সে সুস্থ হয়, তার একটা পা হারাইতে হয়, সে সুস্থ হয়। এই ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করতে। জি, থ্যাংক ইউ।